হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের দ্বিতীয় স্কুলটা সলভ করব। দ্বিতীয় স্কুল বলতে দ্বিতীয় স্কুলের 4-এর দাগ থেকে গত ভিডিওতে 3-এর দাগ পর্যন্ত কমপ্লিট করার পরে ভিডিওটা কেটে যায়। যাই হোক, আমরা 4-এর দাগ থেকে করব। দেখো, একদম 4-এর দাগের যে প্রথম প্রশ্নটা আছে, দেখো এই সরলটা দেওয়া আছে। হলো, সরলের নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। সরলের নিয়ম মানে বদমাস, বিতে ব্র্যাকেট, ওতে অফ, অফ অফ মানে এর, ডিতে ডিভিশন ভাগ, এমতে মাল্টিপ্লিকেশান গুণ, এতে অ্যাডিশান যোগ, আর এসতে সাবট্রাকশান বিয়োগ। বাংলায় শুধু আমি তোমাদের বারবার বলি বন্ধনী এর আর ভাগগুণ যোগ বিয়োগ। এইটা মনে রাখবে, বন্ধনী তারপরে এর তারপরে ভাগগুণ যোগ বিয়োগ, এরকম করে মনে রাখবে, সুবিধা হয়। বন্ধনী 4টে রেখা বন্ধনীর কাজ প্রথমে, যেমন ধরো দেখো এইটা হচ্ছে রেখা বন্ধনী, ওকে, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। হলো, দেখো তাহলে অঙ্কটা আমি তুলে নিয়েছি। দেখো একদম প্রথম লাইনটা দেখো তোলা আছে, তাহলে কি এই রেখা বন্ধনীর কাজ। তাহলে এখান থেকে এতটা পুরোপুরি তুলে নেব। দেখো পুরোটা দেখে দেখে তুলে নিয়েছি। যার কাজ শুধু সেই কাজটাই করব, আর বাকিটা তুলে নেব। তাহলে 2 থেকে 1 বাদ গেলে 1 হবে বন্ধনী। হলো, তারপর দেখো এই প্রথম বন্ধনীর কাজ মানে এত দূর দেখে দেখে তুলে নেব। তাহলে 3 থেকে 1 বদলে 2 হয়। আচ্ছা, এখানে কোনো চিহ্ন নেই মানে কিন্তু এর, তাহলে এর 2 হলো। প্রথম বন্ধনীর কাজ শেষ, তাহলে প্রথম বন্ধনীটা দিলাম না, দ্বিতীয় বন্ধনী থাকলো, তৃতীয় বন্ধনী থাকলো। তারপর দেখো সেই দ্বিতীয় বন্ধনীর কাজ মানে এখান থেকে এত দূর তুলে যাব। এই হলো। এবারে দেখো কার কাজ আগে, বিয়োগের কাজ না এর কাজ আগে। আবার বলছি যেটা মুখস্থ রাখতে বলেছিলাম, বন্ধনী এর ভাগগুণ যোগ বিয়োগ। তাহলে এর কাজ, তাই না? তাহলে এখানে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে তাহলে এর কাজটা আগে হবে, তাহলে 2 2 4 হলো। তারপরে সেই দ্বিতীয় বন্ধনীর কাজ তাহলে এত দূর তুলে নেব। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত? 1। ওকে, অত এই বন্ধনীর কাজ তাহলে এত দূর তুলে নেব। এখানে কিছু নেই মানে কি বলেছি এর, তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হয়? 7। ওকে, তাহলে 56 ভাজিত, তাহলে 4 সাথে কত? 28 হলো। 4 সাথে 28 ইংলিশ হয়ে গেছে, বাংলায় করে দিচ্ছি। 56কে 28 দিয়ে ভাগ করলে কত হয়? 28 2 56 হলো, 2 অ্যান্সার। ওকে, দেখো তার পরের অঙ্কটা আছে। দেখো ক্ষয়ের দিকে, রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। আবার ভাবো, 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। বলছে 24 জন লোককে 8 দিন কাজ করলে কত টাকা দিতে হবে। তাহলে দেখো একদম প্রথম লাইনটা আমি লিখে নিচ্ছি, কেন না দেখো এইটা যা আছে এর কোনো চেঞ্জ করতে হচ্ছে না। কত টাকা কি বলেছিলাম, ঐকিক নিয়ম করতে হলে যেটা প্রশ্ন সেটাকে শেষে রাখবে। তো প্রথম লাইনে যেটা প্রশ্ন সেটা শেষেই আছে, তাহলে আমি এইটা লিখে নিয়েছি। দেখো তাহলে 16 জন লোককে 10 দিন কাজের জন্য এত টাকা দিতে হয়। তাহলে আমি কি বলছিলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে একই রাখবে। হলো, ধরো আমি এইটা একই রাখলাম। হলো, তাহলে 16 জন লোককে 1 দিন কাজের জন্য, ভাবো 16 জন লোককে 10 দিন কাজের জন্য যদি এই টাকা দিতে হয়, তাহলে 16 জন লোককে 1 দিন কাজের জন্য বেশি দিতে হবে না কম টাকা দিতে হবে? 16 জন লোককে 1 দিন কাজের জন্য নিশ্চয়ই কম টাকা দেবো, তাই না? তাহলে কী হবে? 3200/10 হলো। যাই হোক, দেখো যারা যারা ছবিটা দেখতে পেয়েছিলে না,
আরেকবার বলছি, দেখো আমি একদমই প্রথম লাইনটা লিখে নিয়েছি, 16 জন লোককে 10 দিন কাজের জন্য 3200 টাকা দিতে হয়। আমি ঐকিক নিয়ম করার জন্য তোমাদের বলেছিলাম এই যে প্রথম দুটো আছে এই দুটোকেই চেঞ্জ করবে না, যে কোনো একটাকে একই রাখবো আর একটাকে চেঞ্জ করবো, মানে এক দিয়ে বার করবো। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে 16 জন লোককে 10 দিন কাজের জন্য যদি এই টাকাটা দিতে হয়, তাহলে 16 জন লোককে একদিন কাজের জন্য নিশ্চয়ই কম টাকা দেবো, কম হলে ভাগ হয়। দেখো এই যে ভাগ হয়েছে, 10টাই যে নিচে বসেছে। এবারে এটা আছে, এবারে এটাকে চেঞ্জ করব, এটাকে একই রাখবো। তাহলে একজন লোককে একদিন কাজের জন্য, তো সেটাও কম দেবো। তাহলে কম দিলে দেখো সেই ভাগ করতে হবে, এটা 16টা তাহলে হচ্ছে নিচে বসবে। হলো, নিচে বসা মানেই কিন্তু ভাগ হলো। এবারে প্রশ্নে কি ছিল না, প্রশ্নে ছিল 24 জন লোককে। তাহলে এখানে 24 লিখলাম, 24। তাহলে 24 জন লোককে, দেখো একজন লোককে একদিন কাজের জন্য যদি এই টাকা দিতে হয়, তাহলে 24 জন লোককে এক হবে। 24 জন লোককে একদিন কাজের জন্য নিশ্চয়ই বেশি দিতে হবে, মানে একজন লোককে একদিনে যা দিতে হবে 24 জন লোককে একদিনে নিশ্চয়ই বেশি দিতে হবে। তাহলে গুণ করতে হবে, এটা যা আছে লিখবো ইন্টু 24। তাহলে 3200 গুণিতক 24। হলো, তাহলে আর প্রশ্ন তারপরে কী ছিল, 24 জন লোককে 28 দিন। দেখো প্রত্যেকটা, দেখো এটাকে চেঞ্জ করেছি, এটা একই আছে, দুটোকে কোনোটাতে চেঞ্জ করবে না। হলো, তারপরে দেখো এটাকে একই রাখছি, 24 জন লোককে 8 দিন কাজের জন্য। সবসময় কি বলেছি আমি, না যে কোনো একটাকে চেঞ্জ করব, আর যে লাইনটা করবে তার আগের লাইনটাকে নিয়ে ভাববে। এইটুকু মাথায় রাখলে ঐকিক নিয়ম একদম সহজ। তাহলে দেখো 24 জন লোককে একদিন কাজের জন্য যে টাকা দেওয়া হবে, 24 জন লোককে 8 দিন কাজের জন্য নিশ্চয়ই বেশি দেওয়া হবে, তাহলে গুণ করতে হবে। তো দেখো এবারে তো 16 2 32, দুটো শূন্য থাকছে। আচ্ছা, একটা শূন্য কাটলো, হয়ে গেল। তাহলে এটা 24 2 48, 480 ইন্টু 8। ওকে, 480 ইন্টু 8 কত হবে? ওকে, তোমরা গুণ করে নেবে, সাইটে কিন্তু তোমরা গুণ করবে। দেখো 3840 টাকা হয়ে গেল। তাহলে ঐকিক নিয়ম, এই জাতীয় যে ঐকিক নিয়মগুলো তোমরা অনেকেই মনে করে যে খুব বড় বড় ঐকিক নিয়ম, খুব বোধহয় হচ্ছে কষ্ট, কিন্তু না। আবার একটু ঐকিক নিয়মটার জন্য বলে দিই, একদম প্রথম লাইনটাকে কেমন সাজাবে না, প্রশ্ন যেটা আছে এখানে প্রশ্ন কিছু কত টাকা, তাহলে এখানেও তাহলে প্রশ্নটা দেখো টাকা শেষে আছে, অতএব আমাকে কিছু সাজাতে হয়নি। যদি ধরো দিন দিন কত দিন বলতো সাপোজ, তখন কি করতে, 16 জন লোককে এত টাকা 3200 টাকা দিতে হয় 10 দিন কাজের জন্য। হলো, এই রকম মোটামুটি যেটা প্রশ্নে থাকবে তাকে শেষে রাখবো, এইটাই শুধু প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো এই যে প্রথম দুটো থাকে এই দুটোকেই একসঙ্গে চেঞ্জ করবে না। দেখো আমি 16 জন, এটা 16 ছিল 16 লিখেছি, 16 জন লোককে একদিন, মানে এটা চেঞ্জ করে দিয়েছি, এক দিয়ে বার করেছি। আবার দেখো এটাকে চেঞ্জ করেছি, 16 ছিল 1 করেছি, একজন লোককে একদিন, এটা 1 ছিল 1 রেখেছি। তাহলে দেখো প্রত্যেকটা লাইনে দেখো দুটোকে আমি চেঞ্জ করিনি, এটা একই রেখেছি, এটা চেঞ্জ করেছি। দেখো আবার দেখো এটা একই, এটা দেখো চেঞ্জ করেছি। ক্লিয়ার? আবার তো এটা একই, এটা চেঞ্জ করেছি। ক্লিয়ার? এই রকম তোমরা যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে, যে কোনো একটাকে, এর জন্য কোনো নিয়ম নেই। ওকে, এবারে আমরা এর পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো তারপরে গয়ের দিকের অঙ্কটা, এটাও খুব ভালো অঙ্ক, তোমাদের বলেইছিলাম যে দুটি সংখ্যার যোগফল এত আর বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কী কী। আমি বলেছিলাম এই জাতীয় অঙ্কগুলো যখন বুঝতে পারবে না, ছোট সংখ্যা দিয়ে তোমরা ভেবে নেবে, তোমরা ইচ্ছা খুশি যে কোনো দুটি সংখ্যা ধরে নেবে, ধরো 5 আর 3 হলো, এরকম ধরে নিয়ে রাফে করে নিয়ে দেখবে তুমি
বার করতে পারছো। আচ্ছা, তবু কী করতে হবে এটা বলে দিই। যোগফল আর বিয়োগফল থাকলে একটা সংখ্যা মানে প্রথম সংখ্যাটা কিভাবে বার করবে না, যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, হলো, করলেই একটা সংখ্যা হচ্ছে পাওয়া যাবে। একটা সংখ্যা যদি পাওয়া যায় তাহলে দুটো সংখ্যার যোগফল তো এইটা, তাহলে এইটা থেকে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা বাদ দিলে অন্য সংখ্যাটা হচ্ছে পাওয়া যাবে। ওকে, তাহলে আমি কি বললাম বারবার ভাববে যে প্রথম সংখ্যা যদি আমি লিখি, তোমরাও এরকম লিখতে পারো। প্রথম সংখ্যা সমান কি বললাম, আমি সূত্রের মতো করে লিখে দিচ্ছি যাতে তোমাদের অনেকের মনে রাখতে সুবিধা হয়। প্রথম সংখ্যা সমান যোগফল প্লাস যোগফল যুক্ত বিয়োগফল বাই 2, হলো, এটাই প্রথম সংখ্যা। আচ্ছা, প্রথম সংখ্যাটা তাহলে কত, 24 20 প্লাস ওকে, এটা যোগ করো, 4 0 4 2 2 4 2 4 6 1 2 3, হলো, 2 দিয়ে ভাগ, দেখো 2 1 2, 1 আছে, 2 8 16, 2 2 4, 2 2 4, তাহলে কত হবে প্রথম সংখ্যাটা, তাহলে 18 22, হলো। তাহলে প্রথম সংখ্যাটা যদি 18 22 হয়, মানে 1822 হয়, আবার দুটি সংখ্যার যোগফল তো দিয়ে দিয়েছি, তাহলে দুটি সংখ্যার যোগফল থেকে এইটা যদি বিয়োগ করে দিই তাহলে অপর সংখ্যা পেয়ে যাব, বা দ্বিতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান কি লিখব না, যোগফল মাইনাস প্রথম সংখ্যা, হলো। দেখো তাহলে যোগফল কত প্রশ্নে দেওয়া আছে, 2420 মাইনাস প্রথম সংখ্যা কত, এইটা 1822, হলো, এই দুটোকে বিয়োগ করলেই হয়ে যাবে। দেখো এদের বিয়োগফল 598। আচ্ছা, এবারে তোমাদের আমি এই সাইটে যে ছোট করে ভাবার জন্য, ধরো তোমরা এই বিষয়টা পরীক্ষা হলে ভুলে গেলে যে কি করতে হবে হচ্ছে মনে নেই, তাই তো, তোমরা ধরো মনে মনে যে কোনো অঙ্ক যেগুলো ছোট সংখ্যা দিয়ে ভাবা যায় এরকম ভেবে নেবে। ধরো আমি মনে মনে 5 আর 3, তাহলে ধরে নিয়েছি এই দুটো সংখ্যা। আচ্ছা, এদের যোগফল দিয়েছি আর বিয়োগফল দিয়েছি, তাই তো, প্রশ্নটা মাথায় রাখবে সবসময়। তাহলে 5 আর 3-এর যোগফল কত, 8, আর 5 আর 3-এর বিয়োগফল কত, 2। আচ্ছা দেখো, আমি গোল করে দিচ্ছি কেন, এইটা দিয়েছে প্রশ্নে, তাহলে এই দুটো দিয়েছে, তাই তো, তো প্রশ্নে আর কিছু নেই, শুধু এই দুটো আছে, এই দুটোকে কি করে বার করব, তাই তো। দেখো তাহলে এবারে আমি কেমন করছি, দেখো 8 আর 2-কে দেখো যোগ করো, 8 আর 2-কে যোগ করো, 10 হচ্ছে। 8টা কি যোগফল তো, আর 2টা তো বিয়োগফল, তাহলে যোগফল আর বিয়োগফলকে যোগ করেছি, হ্যাঁ হাজি দেখো যোগফল আর বিয়োগফলকে যোগ করেছি, করেকে 2 দিয়ে ভাগ করেছি, কেন দুটো সংখ্যা না, তাই। 2টা কোথায় পেলাম না, 2টা হচ্ছে দুটো সংখ্যা, তাই। তাহলে 2 5 10, দেখো এই যে প্রথম সংখ্যা পাওয়া গেল। তারপর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কেমন পাবো না, যোগফল থেকে যে 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 সংখ্যাটা হচ্ছে পেলাম, একটা সংখ্যা তো পেয়ে গেছি, তাই তো, তা এইটা তো যোগফল, ভাবো এইখানটায় ভাবো, এইটা আছে আর এইটাও পেয়ে গেছি, সাপোজ যোগফল তো প্রশ্নে দিয়েছে আর একটা সংখ্যাও তো পেয়ে গেছি, তাহলে এই দুটো যদি পেয়ে যায় তাহলে এই 3টা কী করে হবে, তাহলে 8 থেকে 5 বাদ দিলে নিশ্চয়ই 3 হবে, তাহলে সেটা 8টা কি, 8টা হচ্ছে যোগফল, তাহলে 8টা যোগফল, আর যোগফল থেকে এই যে সংখ্যাটা পেলাম সেটা বাদ দিলে দেখো 3 হয়ে যাচ্ছে, 3 বেরিয়ে গেল। এই অংশটাকে তোমরা বারবার দেখো ভিডিওটা, তাহলে এই বিষয়গুলো, এই জাতীয় অঙ্কগুলো তোমাদের মাথায় সারা জীবন থেকে যাবে, হলো। যখন ভুলে যাবে যে পরীক্ষা হলে যে দুটি সংখ্যার যোগফল দিয়েছে আর বিয়োগফল দিয়েছে, সংখ্যা দুটি কী করে বার করব, তখন সবসময় এই ছোট ছোট সংখ্যা দিয়ে রাফে ভেবে নেবে,
আমি কিভাবে ভাবতে হয় দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এই ভিডিওটা বারবার দেখলে তোমাদের আজীবন থেকে যাবে। দেখো তারপর এই অঙ্কটা তোমাদের দ্বিতীয় সেটেও অনেকবার করিয়ে দেওয়া হয়েছে। তো এই যে চারের দিকে 4টে অঙ্কই কিন্তু খুব ভালো অঙ্ক, তোমরা ভালো করে জল করে নেবে। হলো, এই অঙ্কটা তোমাদের দ্বিতীয় সাবমিটিভের সময় কিন্তু করে দেওয়া হচ্ছে। দেখো, একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ সবুজ এবং এত অংশ হলুদ রং করা হয়েছে। তাহলে কি বলছে, কত অংশ রং করা বাকি। দেখো, এই জাতীয় অঙ্কগুলো তোমাদের বলেছিলাম যে তাহলে সম্পূর্ণ অংশ জানি না, মানে পুরো বাঁশটা কতটা তা তো আমরা জানি না, তাহলে সম্পূর্ণ অংশ সবসময় কী ধরতে হয়, 1 ধরতে হয়। হলো, জানি না মানে যে ধরি সম্পূর্ণ অংশ 1। তাহলে রং করা হয়েছে, এইগুলোকে যোগ করলে তাহলে কত অংশ রং করা হয়েছে জানা যাবে। তাহলে বাকি আছে কত, তাহলে পুরোটা থেকে এইগুলো যোগ করে বিয়োগ করে দেবো। ক্লিয়ার? পুরোটা কত, 1, তো তাহলে 1 থেকে এই 3 জনের যোগফল বিয়োগ করব। কেন, 1 তো সম্পূর্ণ অংশ, আর এই অংশটা রং করা হয়েছে, তাহলে এদের যোগ করলেই তো রং করা হয়েছে কত সেটা জেনে যাব। তাহলে সম্পূর্ণ অংশ থেকে যতটা রং করা হয়েছে সেটা বিয়োগ করলেই পাওয়া যাবে যে কতটা বাকি। দেখো আমি লিখে নিয়েছি, ধরি সম্পূর্ণ অংশ সমান 1, তাহলে রং করা বাকি আছে কত, এই 1 থেকে ওই 3টের যোগ করেছি। হলো, এবারে দেখো আমি এই বিয়োগটা করছি। এই যোগের ভগ্নাংশ যোগের নিয়ম হরগুলো লসাগু করেছি। দেখো এই যে 13, 3, 39। দেখো 13তে যাবে, লসাগু নিয়ম কি, কমপক্ষে 2টো যেতে হবে নাকি, 13 একে 13, 13, 3, 39। যেটা যাবে না সেটা নেমে যাবে। 3 একে 3, 3 একে 3, তাহলে 13, 3 কত, 39। এখানে দাগ টেনে নিচে 39 লিখবে। হলো, এবার এই 39কে 13 দিয়ে ভাগ করো, কিংবা তোমরা এই যে যত দিয়ে ভাগ করবে না, এখান থেকে শুধু সেইটাকে বাদ দিয়ে দেবে। দেখো আমি 13 দিয়ে ভাগ করবো, তো এই অংশ থেকে 13 বাদ দিলাম, তাহলে আর কী থাকলো, শুধু 3 পড়ে থাকলো। মানে একের সঙ্গে গুণ করলে সে 3 হবে, তাহলে 3, ওইটাই 3টাই হচ্ছে ভাগফল, 3 2 6। আবার দেখো, আবার এই 39কে 3 দিয়ে ভাগ করবো, তো যেইটা দিয়ে ভাগ করবো সেইটা এখান থেকে বাদ দেবো, 3টা বাদ দিয়ে দেবো, তাহলে শুধু 13 পড়ে আছে, মানে শুধু 13টাই ভাগফল। তাহলে 13 একে 13, মানে ভাগ না করার উপায় আর কি। এই অংশটা বারবার ভিডিও দেখে ক্লিয়ার করে নেবে। আবার দেখো 39কে 39 দিয়ে ভাগ করব, এটা আর এখানে দেখতে হবে না, কেন 39কে 39 দিয়ে ভাগ করলে তো 13ই হয়, সরি 1 হয়। হলো, 1 হয়, তাহলে 1 8 8। তোমরা এখানেও করতে পারো। তাহলে ধরো 39 দিয়ে ভাগ করব, আমি কি বলেছি, যাকে দিয়ে ভাগ করব সেই এখান থেকে সেইটা বাদ দেবো। এখান থেকে 13, তাহলে 13, 3, 39 হবে, তাহলে এই দুটো বাদ যাবে, তাহলে কি পড়েছে দেখো, সেই 1, তাহলে 1 8 8। তো ভাগ না করেও সহজে কত সুন্দর করা যায়, এই ভিডিওটাকে বারবার দেখবে। ভাগ করে হবে, আর ভাগ না করে তাড়াতাড়ি কীভাবে মুখে মুখে করা যায়, এই পদ্ধতিটাই সবচেয়ে বেস্ট। তোমরা বারবার দেখে ভিডিওটা ক্লিয়ার করে নেবে, যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। তো এটা যোগ করো, 13 6 কত, 19, 19 8, 19 8 হচ্ছে 27, 27/39 নাকি। এটাকে কাটাকাটি করতেই পারো, 3 9 27, 3 একে 3, 3 3 9। হলো, এর লসাগু দেখো সেই 13, 13 - 9, 4/13 অংশ। হলো, তাহলে রং করা বাকি আছে কত, 4/13 অংশ। দেখো তার পরের প্রশ্নটা কি আছে, চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ এঁকে নামকরণ করো। হলো, তোমাদের আমি চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে চাঁদা ছিল না। দেখো একদম প্রথম কাজ হবে তোমাদের, আমি পেনে করছি, তার কারণ ছবিতে দেখা যায় না বলে, তোমরা কিন্তু পেনে করবে না পরীক্ষা হলে। এই প্রথমে একটা সরলরেখা টানবে। হলো, এবারে সরলরেখা টেনে বলছে চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে। ক্লিয়ার? তোমরা এই সরলরেখার এই যে এপাশে একটা ধরো আমি বিন্দু দিলাম, বিন্দু দিয়ে এই যে অংশটা দেখছো না, এই যে অংশটা, এইখানে এইটা মেলাবে। হলো, পুরো ভালো করে দেখো, পুরো দাগটা দেখো,
মিলে গেছে। এবার তো এই শূন্য থেকে শুরু হয়েছে, হলো শূন্য থেকে এটা 90 হলো পুরোটা, এইটা সোজা হলে 90 হয়। তাহলে 40 দেখো, এই যে 40, এটা 5 হলো, এই যে 40.1, 40.2, 1, 2, 3, 4, 5, এই যে 5, এই যে প্রত্যেকটা হচ্ছে 0.5 এগুলো হলো। তাহলে 40 তো এই তো হলো 40 এইটা, তাহলে আর 5 এইটা, ওকে। 40 পরে 41, 42, 43, 40, 45, 0.5 নয়, 1 করে হলো, কারণ এখান থেকে হচ্ছে পুরোটাই হচ্ছে 1 করে 10 বাড়বে, তাহলে 40 থেকে 50, তাহলে 5, আমার 45 দরকার, তাহলে দেখো এইখানে দেখলে, এই যে বড়টা সোজা দিয়ে দিলাম। এই হয়ে গেল চাঁদার সাহায্যে তোমার কোণ আঁকা হয়ে গেল, হলো। এখানে যেন একদম ক্লিয়ার লেগে যায়, হলো। তাহলে চাঁদার সাহায্যে কোণ আঁকা তোমরা শিখে গেলে নিশ্চয়ই। তাহলে এবারে কি করতে বলছে, এর নামকরণ করতে বলছে। নামকরণ মানে এইখানে আমি ধরো এ বি সি, হলো। এই কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, তুমি এরকম কোণ এঁকে 45 ডিগ্রি লিখে দেবে। আর এখানে এরকম করে তুমি লিখতে পারো, অতএব এটাকে কোণ চিহ্ন বলে, হ্যাঁ কোণ চিহ্ন। তাহলে এ যেইখানটায় কোণ হয় সেটা মাঝখানে থাকে, তাহলে বিতে কোণ, তাহলে বিটা মাঝখানে থাকবে, এ বি সি সমান 45 ডিগ্রি। কেউ যদি লেখে সি বি এ, সেটাও হবে, সেই বিটাও হচ্ছে মাঝখানে থাকবে, মোটামুটি যেখানে কোণ থাকে সেইটাকে মাঝখানে লিখবে, হলো, হয়ে গেল। তারপরে বলছে ত্রিভুজ কাকে বলে। দেখো ক্ষয়ের দাগে বলছে কি ত্রিভুজ তোমাদের বলেছি তো, তোমরা ভেঙে ভেঙে মানে 3, ভুজ মানে বাহু, এই রকম ব্যাপারটাকে মনে রাখবে। তাহলে 3টি বাহু দ্বারা, আমি লিখে দিচ্ছি, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে, সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ক্লিয়ার? তাহলে ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ মানে 3টে বাহু, ভুজ মানে বাহু, ওকে। ভুজ কথার অর্থ বাহু। ত্রিভুজ এইরকম বুঝে বুঝে পড়বে, একবার পড়লেই হয়ে যাবে। ত্রিভুজ, মানে 3, ভুজ মানে বাহু, তাহলে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বলছে আর বাহু, কোণ ও শীর্ষবিন্দুগুলি দেখাও। তাহলে তোমাকে একদম প্রথমে কী করতে হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে। ইচ্ছা খুশি একটা ত্রিভুজ তুমি আঁকো, ওকে। ইচ্ছা খুশি, এখানে তো কোনো ত্রিভুজ তো বলেনি যে এই ত্রিভুজ আঁকো, ওই যে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ, কিছু এরকম হচ্ছে বলেনি। তো তুমি ইচ্ছা খুশি একটা ত্রিভুজ আঁকলে, বারবার বলছি পরীক্ষা হলে পেন্সিলে আঁকবে। আমি তখন নাম দিলাম এ বি সি, ক্লিয়ার? নাম দিলাম। তার এবার বলছে যে এই ত্রিভুজের বাহু, কোণ এবং শীর্ষবিন্দুগুলি দেখাও। তাহলে আমি লিখছি, ত্রিভুজটির বাহুগুলি হলো, দেখো এ বি বাহু, এ বি, বি সি আর সি এ, হলো। এক নম্বর দাগ দিই, তাহলে বাহুগুলি হলো এ বি, বি সি, সি এ। এবার তার কোণগুলি আমি 2 নম্বর দাগ দিচ্ছি এখানে, ত্রিভুজটির কোণগুলি হলো, দেখো তাহলে কোণ চিহ্ন একটু আগে বললাম এরকম হয়, তাহলে এ বি সি, আমি এই কোণটাকে দেখাচ্ছি, দেখো এ বি সি, কী বললাম, যে কোণটাকে দেখাবে সেটা শুধু মাঝখানে থাকবে, অন্যগুলো দেখতে হবে না। আবার ধরো এইটা, তাহলে কি বি সি এ, কিংবা তুমি এ সি এও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো মাঝখানে কোনটা আছে স্যার দেখবে, হলো বি সি এ। আরেকটা এইটা ধরো সি এ বি, তাহলে সি এ বি, দেখো মাঝখানে দেখো বি সি এ, হলো। তাহলে বি সি এ মানে মাঝখানে শুধু তাকেই রাখতে হয় যেটাকে কোণ
দেখানো হয়। ক্লিয়ার? আচ্ছা, শীর্ষবিন্দুগুলি কোনটা? এইটা শীর্ষবিন্দু, এইটা শীর্ষবিন্দু, এইটা শীর্ষবিন্দু। আমি লিখছি ত্রিভুজটির ত্রিভুজটির শীর্ষবিন্দুগুলো শীর্ষবিন্দুগুলো কি হবে? এ, বি আর সি। হলো এইটা, এইখানে যে বিন্দু আছে সেটা এ বিন্দু, এটা বি, এটা সি। অর্থাৎ এই ত্রিভুজের শীর্ষবিন্দু হলো এ, বি, সি। ক্লিয়ার? তাহলে ত্রিভুজের বাহু, ত্রিভুজের কোণ আর শীর্ষবিন্দুগুলো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। দেখো তারপরে লাস্ট প্রশ্নটা বলছে, একটি বৃত্ত এঁকে যে যে কোনো মাপের, এখানে কোনো ব্যাসার্ধের মাপ দেয়নি, কিন্তু অন্যান্য প্রশ্নে ব্যাসার্ধের মাপ দিয়েছিল। যাই হোক, একটি বৃত্ত এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। আমি ইচ্ছা খুশি একটা ধরো বৃত্ত এঁকে দিচ্ছি। দেখো, তাহলে একদম প্রথমে ত্রিভুজ আঁকতে হলে, বৃত্ত আঁকতে হলে কী করতে হয় বলো তো? একটা ব্যাসার্ধ নিতে হয়, তাই তো? এখানে ব্যাসার্ধ নেই, মানে ইচ্ছা খুশি নেবে। হলো, ধরো মনে হলো 3 সেমি, ধরো মনে হলো, তারপর তো 3 হয়তো দেখা যাচ্ছে না, 3, এই যে 3। তাহলে আর একটু এদিকে টানছি, না হলে তাই তো। বৃত্ত আঁকতে হলে একটা ব্যাসার্ধ নিতে হয়, তারপরে এই মাপটা নিয়ে, হলো, তুমি মোটামুটি ঘুরিয়ে দিলেই কাজ শেষ। এই মাপটা নিয়ে যে কোনো মোটামুটি এই মাপটা নেবে, নিয়ে এর যে কোনো পাশে বসিয়ে ঘোরালেই হবে। হলো, এবারে দেখো বলছে কি তোমাকে, যে এর বিভিন্ন অংশগুলো তোমাকে এ করতে বলছে। আচ্ছা, এবারে দেখো আমি এইটাকে না, এই দাগটাকে পুরোটা এ পাশে লাগিয়ে দিচ্ছি, পুরোটা টেনে দিলাম। হলো, আচ্ছা এই যে অংশটা, এইটার নাম দিলাম ও। আচ্ছা, এইটার নাম দিলাম ইচ্ছা খুশি, তোমরা এগুলো ইচ্ছা খুশি দেবে। হলো, আচ্ছা আমি আর একটা দাগ টানলাম, আর একটা দাগ যদি আমি টানি, হলো, এটা নাম দিলাম, হয়তো আমি ইচ্ছা খুশি বললাম, এগুলো শুধু নাম ইচ্ছা খুশি দেবে। এবারে বিষয়টা বোঝে না, এটা ওটা হচ্ছে ও বৃত্তটির কেন্দ্র। বোঝা গেল? ওটা তাহলে কি? এই বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এ বিটা কি? এ বি বৃত্তটির ব্যাস, মাথায় রাখবে। আর সিডি বৃত্তটির জ্যা। হলো, আর হচ্ছে এও কিংবা ও বি, এই দুটো একই। দেখো এখান থেকে এইটা যতটা, এখান থেকে এইটা ততটা, তাহলে এও বৃত্তটির ব্যাসার্ধ। হলো, তাহলে কী কী শিখলে? এখানেই সংজ্ঞাগুলো আমি বলে দিচ্ছি, মুখস্থ করে নাও। মানে বৃত্তের কেন্দ্র, বৃত্তটির কেন্দ্র দিয়ে যে সরলরেখা যায় সেটাকে কি বলে বলে দেখি? এটাকে ব্যাস বলে। যে রেখাংশ বলবো, ওকে। কেন্দ্র দিয়ে যে রেখাংশ বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যায় সেটা হচ্ছে ব্যাস। আর কেন্দ্র দিয়ে ছাড়া অন্য কোনো দিক দিয়ে, এই কেন্দ্রবিন্দু, এই যে বিন্দুটা এখানে কেন্দ্রবিন্দুতে গেলে সেটা ব্যাস, আর অন্য যে কোনো দিক দিয়ে গেলে সেটা জ্যা। দেখো এই সিডিটা জ্যা। ক্লিয়ার? আর হচ্ছে ওটা তো কেন্দ্র বলেছি, আর এইটাকে বলা হবে, বা এইটা আর এইটা দুটো একই, এটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ কথাটার মানে বুঝে নাও, ব্যাসের অর্ধেক। এইটা পুরোটা তো ব্যাস, এ বি তো ব্যাস। দেখো এ বি বৃত্তটির ব্যাস, ব্যাসের অর্ধেক। এইটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা ব্যাসার্ধ। হলো, যার জন্য এও আমি লিখেছি যে ব্যাসার্ধ এই বৃত্তের বিভিন্ন অংশ। ক্লিয়ার? দেখো একদম 5-এর দাগের, লাস্ট প্রশ্নটা, এই যে অথবা একটি সমকোণী ত্রিভুজের ছবি অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো। ওকে,
এই প্রশ্নটা তোমরা ভালো করে শিখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা শুধু ক্লাস 5-এ নয়, 6-এ, ক্লাস 6-এও যখন তোমরা আসবে উঠবে তখনই প্রশ্নটা আসে। দেখো, একদম প্রথম কাজ একটা সরলরেখা আঁকা হলো, সরলরেখা টানলাম। এবার এই সরলরেখার এক প্রান্তে বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম হলো, যে কোনো মাপের। কিন্তু ওই মাপটাকে কিন্তু চেঞ্জ করবে না, যেই মাপটা থাকলো ওই মাপটা নিয়েই দুবার কাটবে হলো। আবার ওপরের দিকেও একবার কাটো, আবার এই ছেদবিন্দু থেকেও একবার কাটো। এই ভিডিওটাকে বারবার দেখবে। এই হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এই ছেদগুলো বিন্দু বসিয়ে দেবে, ক্লিয়ার? তোমার সুবিধা হবে। এই হয়ে গেল 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল, ক্লিয়ার? এই যে প্রথমবার যেটা কাটলাম না, এটা এখান থেকে বলে দিই, এই যে প্রথমবার এইটা কাটলাম, এটা কিন্তু 60। যে কোনো মাপ নিয়ে প্রথমবার যেটা আমরা কাটি সেটা 60। তাহলে দ্বিতীয়বার যেটা কাটলাম, তাহলে 60 আর 60 যোগ করলে কত? 120। তাহলে আমরা যদি 120 ডিগ্রি কোণ বলতো, আমরা কি করতাম? এই বিন্দু দিয়ে এখানে এই দাগটা টানতাম, সেটা 120 হলো। আর যদি 60 বলতো, তাহলে এখান থেকে এইরকম টানতাম, হলো 60। আর এটা কত? 90 ডিগ্রি। আচ্ছা, এবারে আমরা কি বলেছে, সমকোণী। প্রশ্নটা কি ছিল আর একবার দেখে নিচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের ছবি আঁকতে বলছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ছবি আঁকতে বলছে, ক্লিয়ার? তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটি কোণ সমকোণ হবে। সমকোণ মানে 90 ডিগ্রি। কি বললাম? সমকোণ মানে 90 ডিগ্রি, যার জন্য আমি এই 90 ডিগ্রি কোণটা আঁকলাম। এবার তোমাদের ইচ্ছা খুশি, আমি ধরো এখান তো কোনো বাহুর তো মাপ নেই, অতএব যেহেতু মাপ নেই মানে আমি ধরো আরও করে দিলাম, ছোট করে দিলাম, হয়ে গেল। হ্যালো, এবারে এখানে আমরা নাম দিতেই পারি, সবসময় বলছি এখানে ও দেবে। এটাকে সাপোজ আমি ইচ্ছা খুশি, এগুলো ইচ্ছা খুশি দিই, এ বি, হলো, ক্লিয়ার? তাহলে অতএব সমকোণী ত্রিভুজ কি? এ ও বি, এ ও বি, ক্লিয়ার? এটা ও, তাহলে সমকোণী ত্রিভুজ এ ও বি, ক্লিয়ার? এবারে বলছি এর বিভিন্ন অংশ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের বিভিন্ন অংশ বলতে, সমকোণী ত্রিভুজের এইটাকে তোমরা লিখবে এ ও সমান কি হবে? এই অংশটাকে লম্ব বলে, ওকে? এই অংশটাকে কি বলে? লম্ব। লম্বা সোজাসুজি লম্ব হবে, দাঁড়িয়েছে না, লম্ব বলে। আর এইটাকে বলে ও বি। ও বিকে কি বলে? ভূমি, হলো। আর এইটাকে বলে, এই যে এ বিটাকে কি বলে? অতিভুজ। এ বি সমান অতিভুজ, ক্লিয়ার? আজকের আবার একটা নতুন জিনিস শিখলে। তাহলে সমকোণী ত্রিভুজ মানে ভালো করে বোঝো, সমকোণী মানে যার একটি কোণ 90 ডিগ্রি হবে, যার জন্য আমি আগে একটি কোণ 90 ডিগ্রি এঁকে দিয়েছি। আর অন্য বাহুগুলো তো মাপ তো বলেনি, যদি মাপ বলতো তাহলে এটারও স্কেল বসিয়ে মাপ নিতাম, এটাও স্কেল বসিয়ে মাপ নিতাম, ক্লিয়ার? যাই হোক, তাহলে এইটাকে লম্ব বলে, এইটাকে ভূমি বলে, এইটাকে অতিভুজ বলে। এই হলো সমকোণী ত্রিভুজের, আর কোনো নেই। আর এখানে তুমি এ ও বি, এটা যেহেতু 90 ডিগ্রি, তুমি লিখে দিতে পারো কোণ এ ও বি সমান 90 ডিগ্রি, ক্লিয়ার? এটা কিন্তু ডিগ্রির চিহ্ন, ডিগ্রি মানে বিন্দু না, মানে ছোট্ট করে মাঝখানে ছোট্ট একটু ফাঁকা থাকবে, ক্লিয়ার? এই আজকের আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা খুব ভালো হয়েছে, তোমরা ভালো করে বারবার দেখবে, এবং খুব ভালো ভালো প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় আসবেই, ওকে?